কবিগুরুর প্রাণের শান্তিনিকেতন বাঙালির আবেগের সাথে মিশে আছে। স্বপ্নে ঘেরা সোনাঝুরির ছোঁয়ায় মন ভোলানো মধুর সুর ভেসে বেড়ায়। কোপাই নদীর জল তরঙ্গে মিশে নিয়ে যায় কোন মেঘবালিকার দেশে, যেখানে ব্যঙ্গমা ব্যঙ্গমী এখনো খোঁজে কোনো শ্রান্ত পথিক চোখ বুজে। গায়ে আমার প্রাণের মানুষ আছে প্রাণে, এমন শান্তি শুধুমাত্র শান্তিনিকেতনে। গুড মর্নিং। 2024 শেষ হতে আর মাত্র 9 দিন বাকি। আজ 23শে ডিসেম্বর আমরা রওনা দিচ্ছি শান্তিনিকেতনে পৌষ মেলার উদ্দেশ্যে। অনেক বছর পর যাচ্ছি পৌষ মেলায়। আমি যাচ্ছি ব্যারাকপুর থেকে। এখান থেকে আমরা এখন শ্রীরামপুর ঘাট পার করব। ঘাট পার করে ওখান থেকে ট্রেন ধরে চলে যাব সোজা হাওড়া। হাওড়া থেকে 8:55 আমাদের রয়েছে কুলিক এক্সপ্রেস। কুলিক এক্সপ্রেস ধরে আমরা পৌঁছাবো শান্তিনিকেতন। চলুন, রাস্তায় আরও কথা হচ্ছে, তারপর দেখা হচ্ছে শান্তিনিকেতনে। শীতের কুয়াশা ঘেরা সকালে ভোর ভোর উঠে রওনা দিয়েছি সোজা কবিগুরুর দেশের উদ্দেশ্যে। পৌষ মেলার টানেই কিন্তু আজকের এই যাত্রা। হাওড়া থেকে সকাল 8:55 কুলিক এক্সপ্রেস আমরা ধরব। 11 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস। এটা হচ্ছে ভিস্তাডোম কোচ, কিন্তু আমরা এতে যাচ্ছি না, আমরা যাচ্ছি জেনারেল কম্পার্টমেন্টে। হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেসে জেনারেল কোচে রিজার্ভেশন টিকিটের ভাড়া পড়ছে 110 টাকা, আর ভিস্তাডোম আর এসি কোচের ভাড়াটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে চেক করে নিতে পারেন। একদম রাইট টাইমে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। এই ট্রেনে মাঝখানে কিন্তু আর কোনো স্টপেজ নেই। প্রথম স্টপেজ হলো বর্ধমান, দ্বিতীয় বোলপুর, আর আমরা নামবো প্রান্তিক স্টেশনে। বোলপুরের ঠিক পরের স্টেশনই প্রান্তিক। হাওড়া থেকে বোলপুর এই 145 কিলোমিটার জার্নিটা কিন্তু বেশ সুন্দর। কোনো ট্রেন 2.5 ঘন্টায় পৌঁছাচ্ছে, কোনো ট্রেন 3 ঘন্টায়। এই হলো কুলিক এক্সপ্রেসে আমাদের কম্পার্টমেন্ট। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সিটগুলো বেশ ভালো, পা রাখারও অনেকটা করেই জায়গা রয়েছে। শর্ট জার্নিতে ট্রেনের হিট মেনু ঝালমুড়ি। বর্ধমান বোলপুর পার করে আমাদের ট্রেন এসে দাঁড়ালো প্রান্তিক স্টেশনে। ট্রেন কিছুটা লেট ছিল, 11:45-এ প্রান্তিকে নামানোর সময় ছিল, সেটা আমাদের নামিয়েছে 11:58-তে। আমাদের প্রান্তিক স্টেশনে নামিয়ে ট্রেন চলে গেল তার পরের গন্তব্যে। এক্ষেত্রে বলে রাখি, আমরা যে হোমস্টেটা বুক করেছিলাম সেটা প্রান্তিক স্টেশন থেকে একেবারে কাছে, তাই আমরা প্রান্তিক স্টেশনে নেমেছিলাম। আপনারা যদি বোলপুরের আশেপাশের হোমস্টে বা হোটেল বুক করেন তাহলে কিন্তু বোলপুরেই নেমে যাবেন। তবে বোলপুরে কিন্তু জনসমাগম বেশি, ভিড় এড়াতে চাইলে প্রান্তিকের কাছাকাছি হোটেলে থাকলে কিন্তু একটু শান্ত পরিবেশ পাবেন। আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টের সামনে। হোমস্টের নাম চিরন্তনী। এটাকে আমি ঠিক হোমস্টে বলবো না, বাড়ি থেকে বাইরে গিয়ে আর এক বাড়ি বলবো, কারণ এতটাই আন্তরিক দিদির ব্যবহার আর এতটাই ঘরোয়া পরিবেশ। এই হলো আমাদের রুম। এটা গ্রাউন্ড ফ্লোরে ডাবল বেডেড রুম। বেশ সুন্দর করে রুমটা সাজানো। এই রুমটার থিম হলো শীতল পাটি। খাটে, আয়নায়, চেয়ারে সবের মধ্যে কিন্তু শীতল পাটির ছোঁয়া রয়েছে, আর তার সাথে ওয়ালের এই যে টাইলসের কারুকাজ, সেটা কিন্তু অসাধারণ। খুব ভালো লেগেছে আমাদের রুমটা। এই হচ্ছে ওয়াশরুম। কোমোড রয়েছে, গিজার রয়েছে,
ছোট্ট পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এই হলো ডাইনিং এরিয়া। খুব সুন্দর করে এই জায়গাটা সাজানো, প্রত্যেকটা জিনিসের মধ্যে রয়েছে শিল্পের ছোঁয়া, সেইগুলোই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর তার সাথে ডাইনিং টেবিল আর চেয়ারগুলোও কিন্তু দারুণ। একটা নাগাদই আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম। লাঞ্চের মেনু ছিল ভাত, লেবু, ঝুরঝুরে আলু ভাজা, শুক্তো, নারকোল দিয়ে ডাল, পেঁপের চাটনি, রসগোল্লা, আর আমরা বলেছিলাম পাবদা মাছ খাবো, তাই দিদি পাবদা মাছ বানিয়ে দিয়েছিলেন। আর তার সাথে ছিল পাঁপড় ভাজা আর ছিল গাওয়া ঘি। দুপুরে লাঞ্চ সেরে আমরা এখন যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে। এখন বাজে 2:30। হাটটা যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণ বসে, মোটামুটি 5:30 পর্যন্ত আমাদের রাতের সময় আছে হাটটা ঘুরে দেখার। দেখা যাক কতটা আমরা কভার করতে পারি সোনাঝুরি হাট। এখান থেকে হাট শুরু, দোকান দেখতে পাওয়া যাচ্ছে আর দূরে মাদলের আওয়াজ শোনা যাচ্ছে। কি দাম আছে দাদা এই শাড়িগুলো, লেখার শাড়িগুলো? 300। কিসের ওপর এটা? এগুলো হবে আপনার, এটা হ্যান্ডলুমের আসবে, এগুলো খাদির মধ্যে আসবে। হ্যাঁ, এগুলো খাদির মধ্যে, এগুলো খাদি। একই দাম? দাম একই? 20 টাকা ডিফারেন্স। আচ্ছা, সোনাঝুরি হাট ঘুরে দেখার জন্য হাতে 2 থেকে 3 ঘন্টা সময় রাখবেন। আর হাটটা প্রত্যেক শনি আর রবিবার বসে। আমরা পৌষ মেলার সময় গিয়েছিলাম বলে কিন্তু হাটটা সোমবার দিনও দেখতে পেয়েছি। সোনাঝুরি হাটের উপর ডিটেলস ভিডিও কিন্তু পরে আসছে। শনি আর রবিবার সকাল 9টা থেকে যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণ এই হাট বসে। অন্ধকার হয়ে গেছে, সোনাঝুরি থেকে ফিরছি আমরা। মানে যতক্ষণ না বাজার উঠবে, দোকান উঠবে, ততক্ষণ আমরাও থাকবো। সোনাঝুরি হাট ঘুরে আমরা পৌঁছে গিয়েছিলাম পৌষ মেলায়। পৌষ মেলার ভিডিও কিন্তু অলরেডি এসে গেছে আর আপনারা ভীষণ পছন্দ করেছেন সেই ভিডিওটা, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই বছর 23শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত শান্তিনিকেতনে চলছে পৌষ মেলা। করোনার পর দীর্ঘ 4 বছর পর এই বছর বেশ বড় আকারে আগের মতো করে আবার শান্তিনিকেতনের প্রাণের উৎসব পৌষ মেলা শুরু হয়েছে। তাই এই বছর ভিড়ও ছিল খুব বেশি। আমরা কিন্তু মেলার প্রথম দিনেই গিয়েছিলাম আর প্রথম দিনেই বেশ ভিড় পেয়েছিলাম, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের পর্বে তাই মেলার অংশটা কমই রাখলাম। যারা মেলার ভিডিওটা মিস করে গেছেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। শান্তিনিকেতনের পৌষ মেলা ঘিরে মানুষের মনে যে কি উন্মাদনা আছে সেটা আমরা এই মেলায় গিয়ে বুঝতে পেরেছিলাম। আর মেলাটা এতটাই বড় যে পুরো মেলাটা ঘুরে দেখতে কিন্তু 5 থেকে 6 ঘন্টা সময় লেগে যায়। যাই হোক, মেলা ঘুরে আমরা 9টা নাগাদ আবার ফিরে এলাম আমাদের চিরন্তনী হোমস্টেতে। ফিরেই 2টো কফি খেলাম একটু এনার্জি নেওয়ার জন্য। নমস্কার, আমরা আছি এখন শান্তিনিকেতনে চিরন্তনী হোমস্টে, যেটা পাপিয়াদির হোমস্টে বলেই সবাই চেনেন। তো সেই চিরন্তনী হোমস্টেতে আজকে আমরা দুপুরবেলা এসেছি আর তখন থেকে তো আপনাদের দেখালামই। দিদি এখন ফ্রি হয়েছেন, রাত্রিবেলা একটু কথা বলার আমরা সময় পেয়েছি। তো দিদির কাছ থেকে শুনে নিন ওনার হোমস্টে সম্বন্ধে কিছু কথা।
আমার হোমস্টে, যেটা মূলত আমি বলবো একেবারে হোমস্টে বলতে যে কথাটার বা মানেটা বোঝায় ঠিক সেটাই আমি ধরে রাখার চেষ্টা করছি, এবং মানুষের ভালোবাসায়, মানুষের কথাতে তাদের আস্তে আস্তে এটা আর একটা দ্বিতীয় বাড়ি বা সেকেন্ড হোম হয়ে উঠছে। ঠিক সেটাই আমরা ফিল করেছি একদম। আজকে, একদম এটা এই আমরা ফিল অনুভূতিটা করেছি। যাতে ফিল হয় শান্তিনিকেতনে এসে, মানুষ যাতে, শান্তিনিকেতন তো একটা ভীষণ ভালো লাগার জায়গা মানুষের, আর খুব কাছের মধ্যে, তাড়াতাড়ির মধ্যে মানুষ খুব ঘুরতে আসে। তো একদম সেইখানে যাতে একটা সুন্দর একটা পরিবেশ পায়, যেখানে একটা মানে আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। এখন তো সব নিউক্লিয়ার ফ্যামিলি, ছোট ছোট, তো এখানে এসে তারা যেন মনে হয় একটা দিদির বাড়ি বা একটা রিলেটিভের বাড়ি আমি এসছি, এই ফিলটা যাতে আমি দিতে পারি। আর রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, সে তো সবাইকে আপন করে নিতে নেবেই। শিখিয়েছেন, সমস্ত ধর্মের ঊর্ধ্বে যে মানব ধর্ম সেটা তো প্রতিষ্ঠা করতে চেয়েছেন, সেই সমস্ত জিনিসটা আমি বজায় রাখি। খাওয়া দাওয়াতে একেবারে মূলত বাঙালিয়ানা যে খাওয়া, এবং রবি ঠাকুরের বাড়ির কিছু রান্না, প্রিয় খাবার, আচ্ছা। সেগুলোকেও আমি ফলো করি। তো আমি মানুষকেও সেই ভালোবেসের আবেশে জড়িয়ে রেখে এই বাড়িটারও নাম দিয়েছি, আমি হোমস্টেটারও নাম দিয়েছি চিরন্তনী। চিরন্তনকে ধরে রাখার একটা যে প্রথা, সেটা একটা চেষ্টা করে চলেছি, এগিয়ে চলেছি। এই বাড়িটার মানে প্রত্যেকটা ছত্রে ছত্রে মানে সত্যিই শিল্পের ছোঁয়া রয়েছে। আমরা সকালবেলা ঘুরে ঘুরে দেখছিলাম, ভীষণ ভীষণ, মানে আমি আবার দিদিকে বলতে বাধ্য হলাম যে সোনাঝুরি হাটের অর্ধেক জিনিস দিদির বাড়িতেই রয়েছে, মানে ভীষণ সুন্দর। হ্যাঁ, আমি মূলত শিল্পীদেরকে কালেক্ট করার জিনিস কালেক্ট করার পছন্দ করি, হ্যাঁ, যাতে তাদের শিল্প সত্তাটা যেটা বেঁচে থাকুক, এটা চেষ্টা করছি। ভীষণ ভালো লেগেছে আমাদের, মানে বাড়ি থেকে এসে মানে হোম অ্যাওয়ে হোম যেটা হয়, একদম ঠিক সেই জিনিসটা আমরা এখানে পেয়েছি একদম। মানে আর এখানে পরিবেশ খুব শান্ত, প্রান্তিক, বোলপুরের ঠিক পরে স্টেশন প্রান্তিক, প্রান্তিক থেকে ওয়াকিং ডিস্টেন্স, অলরেডি তো তোমরা দেখতেই পেয়েছো। আর এখানকার পরিবেশ ভীষণ শান্ত, সবুজে ঘেরা, নির্মল। আর একটা জিনিস আমিও মানে অ্যাড করছি, যে দিদি কিন্তু মানে আলাদা করে গিয়ে গিয়ে প্রত্যেক জনের খবর নিচ্ছেন, খেয়েছেন কিনা, কখন খাবার খাবেন, মানে এইভাবে মানে একটা নিজের মানে আন্তরিকতা যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা সকাল থেকে মানে দুপুর থেকে আসার পর থেকে পেয়েছি। একদম, এটা আমাদের ভীষণ আমার বাড়ি এসছেন যারা অতিথিরা আসছেন, তারা তো দেখুন টাকা দিয়ে অনেক জায়গায় থাকা যাবে, মানে ওই ব্যাপারটা নেই যে হোমস্টেতে আসলাম, থাকলাম, খেলাম, চলে গেলাম, মানে এবং খাবার সাপটা আমি নিজে বেসিক্যালি পছন্দ করি। এমনকি আমরা যখন খাচ্ছিলাম, দিদি সারাক্ষণ সময়টা আমাদের সাথে বসে গল্প করে কাটিয়েছেন, ঠিক সত্যি সত্যি যেভাবে মানে কারোর বাড়িতে গেলে যেরকম যেন মনে হয় যে তোমরা দিদি, কারোর আন্টি, কারোর বন্ধু, বোন, যে যে হিসেবে আমাকে আপন করে নেয়, আমি প্রত্যেকের আপন। তার জন্য খুব ভালো লেগেছে আমাদের। চিরন্তন হয়ে যাক এই চিরন্তনী একদম হোমস্টে, আমরা আবার আসবো। ভীষণ ভালো লেগেছে। আর আপনাদেরও বলছি যে একদম ঘরোয়া পরিবেশে, আর বিশেষ করে আমরা দুজন মেয়ে এসেছি, আমাদের সেফটি নিয়ে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম নেই, মানে একদম চোখ বন্ধ করে আমরা চলে এসেছি। আপনারা যদি কেউ সোলো ট্রাভেল করেন, একাও যদি আসেন, কোনো প্রবলেম নেই, আমি নিজে প্রেজেন্ট থাকি, কোনো অসুবিধা নেই। দিদি থাকেন, তো সেজন্য সোলো যদি কেউ ট্রাভেল করেন, কোনো মহিলা, তাহলে আপনারা একদম চোখ বন্ধ করে চলে আসুন এই চিরন্তনীতে। এতক্ষণ যেখানে বসে দিদির সাথে কথা বলছিলাম সেটা হলো ফার্স্ট ফ্লোর। এখানে এরকম বড় একটা ড্রয়িং রুম টাইপের করা রয়েছে, যেখানে খুব সুন্দর করে বসার ব্যবস্থা করা রয়েছে। আর যেটা আমি বলছিলাম যে প্রত্যেকটা ছত্রে ছত্রে শিল্পের ছোঁয়া রয়েছে, প্রত্যেকটা জিনিস ভীষণ ভীষণ ইউনিক। দেখতে দেখতে আমাদের মন ভরে যাচ্ছিল। ওপরে গেস্টদের জন্য দুটো রুম রয়েছে, তার মধ্যে একটা ডাবল বেডের আর একটা ডরমেটরি, যেখানে 7 থেকে 8 জন কিন্তু ভালো মতো থাকতে পারেন। এটা হলো ডরমেটরি রুমটা, দেখতেই পাচ্ছেন দুটো বড় বড় বেড রয়েছে, এদিকে খুব সুন্দর একটা আয়না রয়েছে। প্রত্যেকটা ফার্নিচার কিন্তু ভীষণ সুন্দর, আর প্রত্যেকটা রুমে আলাদা আলাদা থিম মেনটেন করে ফার্নিচার রাখা হয়েছে। আমাদের রুমে ওয়ালে যেরকম কারুকার্য করা রয়েছে, এখানেও দেখুন এই রুমটায় একটা ওয়ালে এরকম করা রয়েছে। এই হলো পুরো ডরমেটরি রুমটা। এদিকের বেডে 3 জন আর ওদিকের বেডে 4 জন, মানে 7 জন কিন্তু এই রুমে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে থাকতে পারবেন। এই হলো এই রুমটার ওয়াশরুম। এদিকে বেসিন রয়েছে, ওদিকে একটা জাকুজি দেখতে পাচ্ছি, ওদিকে রয়েছে কোমোড,
গিজার। এই ফ্লোরে আরো একটা রুম আছে যেটা ডাবল বেডেড। দেখুন এই রুমটাও কিন্তু ভীষণ সুন্দর, কালার কম্বিনেশনটা কিন্তু দারুণ প্রত্যেকটা রুমেরই। এসি রয়েছে, টিভি রয়েছে, এদিকে ডাবল বেড, ওদিকে বসার জন্য দুটো সুন্দর সুন্দর চেয়ার রয়েছে। চেয়ার আর টেবিলগুলো কিন্তু প্রত্যেকটা রুমেরই খুব ইউনিক। আমাদের রুমে যেরকম শীতল পাটি দেওয়া আয়না রয়েছে, এখানেও দেখলাম এরকম একটা আয়না রয়েছে। আর এই রুমটার স্পেশালিটি হলো এখানে কিন্তু আপনি ব্যালকনিটা অ্যাক্সেস করতে পারবেন। সামনেই ব্যালকনি, রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। বসার জন্য ব্যালকনিতে দুটো চেয়ারও দেওয়া রয়েছে। আর এইদিকে হলো এই রুমটার ওয়াশরুম, সব রকম ফেসিলিটি যুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। আমরা পৌষ মেলার সময় গিয়েছিলাম, যেটা শান্তিনিকেতনে কিন্তু একেবারে সিজন টাইম, তাই আমাদের পার ডে রুম ভাড়া লেগেছিল 2000 টাকা, আর খাবারের জন্য আমাদের পার হেড 600 টাকার প্যাকেজ ছিল। এরপর রাত্রে চিকেন আর রুটি দিয়ে আমরা ডিনার সারলাম। চিকেনের টেস্ট কিন্তু দারুণ ছিল। গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন। প্রত্যেক জায়গায় যেরকম আমরা সকালবেলা উঠে একটু হাঁটতে বেরিয়ে যাই, যেরকম পাহাড়ে দেখে থাকেন ঠিক সেরকমই এখানেও এখন 6:10 বাজে। আমরা বেরিয়ে পড়েছি একটু, জাস্ট দিনের আলোটা ফুটেছে। এখানে তো আর ওই সানরাইজ বা সকালের ওই রকম ব্যাপারটা নেই, কিন্তু সকালে যে এখানের পরিবেশটা এত সুন্দর, যার জন্য আমরা আর ঘরে থাকলাম না, আমরা বাইরে বেরিয়ে একটু হাঁটতে শুরু করলাম। তো দেখলাম বাইরে অনেকেই মর্নিং ওয়াক করছেন। খুব ভালো লাগছে জায়গাটা হেঁটে দেখতে, মানে শান্তিনিকেতন মানে সত্যি একদম শান্তিনিকেতন, শান্তির পুরো জায়গা, ভীষণ ভালো লাগছে। আর সকালবেলা এই যে একটা মানে শীতের সকালে এখানে হেঁটে চলে একটু ঘুরে বেড়ানো, জায়গাটাকে একটুখানি মানে ফিল করা, সেই ব্যাপারটা কিন্তু এই সকালবেলাটা খুব ভালো বোঝা যাচ্ছে, যার জন্য আমরা সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি। দেখুন পেছনের রাস্তাটা ভীষণ সুন্দর রাস্তা, এরকম রাস্তা দিয়ে তো মর্নিং ওয়াক রোজই করতে ইচ্ছে করবে। এই হচ্ছে সামনে আমরা যে হোমস্টেতে রয়েছি তার আশেপাশের এরকম রাস্তা। দেখুন সবাই মর্নিং ওয়াকও করছেন, ভীষণ সুন্দর। হাঁটতে হাঁটতেই চোখে পড়লো খেজুর গাছের রস সংগ্রহ করার জন্য গাছের মধ্যে এরকম বোতল ঝুলিয়ে দেওয়া রয়েছে। এই দৃশ্যটা দেখে বারবার একটাই গানের কথা মাথায় আসছিল, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন। যদিও এখানে বোতল বাঁধা রয়েছে, গাছের মধ্যে বেশ কিছুটা অংশ কেটে সেখানে একটা পাইপ ঢোকানো হয়েছে, আর সেখান থেকে কিন্তু রসটা নেওয়া হচ্ছে। আমাদের হোমস্টের সামনেই বেশ সুন্দর ছোট্ট ছিমছাম একটা পার্ক রয়েছে, চারদিকটা গাছ গাছালি দিয়ে ঘেরা, মাঝখানে বাচ্চাদের চড়ার জন্য বেশ কিছু রাইড রয়েছে। হোমস্টে থেকে 2 মিনিটের হাঁটা পথে এই পার্কটায় আপনারা পৌঁছে যেতে পারেন। সকালের হাঁটাহাঁটি পর্ব শেষ করে রুমে ফিরে চা বিস্কুট খেয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম কঙ্কালীতলা মন্দিরের উদ্দেশ্যে। সকাল সকাল গেলে একটু ফাঁকা পাওয়া যায়, আর পুজো দিতে গেলে মনে হয় সকাল সকাল যাওয়াটাই ভালো। সকালবেলা আমরা আজকে বেরিয়েছি একটু সাইট সিইং করতে। আমাদের যেহেতু ট্রেনটা খুব তাড়াতাড়ি 1:10 শান্তিনিকেতন, সেজন্য আমরা সাইট সিইংয়ের খুব একটা বেশি সময় পাচ্ছি না। তো আপাতত আমরা প্রথমে যাচ্ছি কঙ্কালীতলার মন্দিরটা, তারপর আবার আমরা হোমস্টেতে এসে ব্রেকফাস্ট করে তারপর দেখছি কোন জায়গাগুলো করা যায়, কারণ ট্রেন ধরার যে ব্যাপারটা রয়েছে। এখন প্রথমে আমরা সকাল সকাল 8টা নাগাদ 8:30 নাগাদ বেরিয়ে পড়েছি কঙ্কালীতলার মন্দিরে যাওয়ার জন্য। খেজুরের রস ভালো হবে। যাবার পথে খেজুরের রস খাওয়ানোর জন্য টোটোর দাদা একটা জায়গায় দাঁড় করালেন। খেজুরের রস খাওয়ার পাশাপাশি কিভাবে গুড় তৈরি হচ্ছে সেটাও আমরা এখানে দেখলাম। এটা গুড় দাদা? গুড়? হ্যাঁ গুড়। আচ্ছা, পাটালি হবে। পাটালি হবে। আর যেটা পাতলা যে গুড়টা হয় সেটা কোথায় পাওয়া যায়? এই তো এখানে, ওটা আগে তুলে নিতে হয়। ও, এটা আগে তুলে নিয়ে তারপরে ওটা। আচ্ছা, রাস্তার পাশে এরকম অনেক জায়গা পাবেন যেখানে গুড় তৈরি করা হচ্ছে, এদের থেকে কিন্তু গুড় কিনতে পারেন, স্বাদ বেশ ভালো। মানে এই ওপরের পোর্শন গুলো দিয়ে পাটালিটা হবে না? হ্যাঁ। আর ওই নিচে যেটা থাকছে ওটা কি গুঁড়ো থেকে যাবে নাকি?
হবে হয়তো ওইখানেই কত করে বলছে? তাহলে তোমার টেস্টের জায়গা বাড়াতে হবে, যেখানে টেস্ট হয় সেখানে বাড়াতে হবে। ভালোই হবে। কত এটা? 10 টাকা। 10 টাকা। আমার ঠান্ডা। কত করে হবে? টাটকা টাটকা খেজুরের রস 10 টাকা করে গ্লাস। ও গরম নিলাম সকাল সকাল। কেমন খেতে? দারুণ স্বাদ, দারুণ। হেভি লাগছে না শান্তিনিকেতনে এরকম? এর আগে কিন্তু আমি সামনে থেকে কোনোদিনও গুড় তৈরি হওয়া দেখিনি। বেশ ভালো একটা অভিজ্ঞতা হলো সকাল সকাল। আর এরপর আবার টোটো দাদা আমাদের নিয়ে চললেন কঙ্কালীতলার উদ্দেশ্যে। দারুণ দারুণ লাগছে। হেভি হেভি। পাবো খোলা। যেতে যেতে আবার দাঁড়ালাম। রাস্তার পাশে দারুণ সর্ষের ক্ষেত দেখে না দাঁড়িয়ে কি আর পারা যায়? আর এরকম জায়গায় এসআরকে স্টাইলে ফটো তো তুলতেই হয়। ফাইনালি আমরা কঙ্কালীতলার মন্দিরের কাছাকাছি চলে এসেছি। মন্দিরের কাছাকাছি একটা জায়গায় 10 টাকার টিকিট নিতে হয় টোটো পার্কিং এর জন্য। আর এছাড়াও মন্দিরের পাশাপাশি প্রচুর দোকান পেয়ে যাবেন পুজো সামগ্রী কেনার জন্য। পাঁচ রকমের ফল, মিষ্টি, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মায়ের যা যা লাগে, মালা, চিনি, শাড়ি নিতে পারেন, পৌষ মাস, নবদ্বীপ সব অল সেট পারেন। আচ্ছা, এমনি মানে শুরু কত থেকে? আমাদের 151 থেকে 101 থেকে শুরু। আচ্ছা, আলতা, সিঁদুর সব দেওয়া আছে। আপনি আসবেন, আমি সুন্দর করে ক্যারি করে দেবো। এসে পয়সা। কঙ্কালীতলার মন্দির ভীষণ জাগ্রত মন্দির। 51 সতীপীঠের এক পীঠ হলো এই কঙ্কালীতলা। কথিত আছে এখানে দেবী সতীর কাঁকাল বা কোমর পড়েছিল। এখানে দেবীর কোনো বিগ্রহ নেই, মা কঙ্কালের ছবি এই মন্দিরে পূজিত হয়। আমরা কিন্তু বেশ সকাল সকাল এসেছি। সব পর্যটকরা কিন্তু এত সকাল সকাল আসেন না, তবুও দেখছেন কত বড় লাইন পড়েছে পুজো দেওয়ার জন্য। এই হলো পুরো মন্দির চত্বরটা। এর পাশেই রয়েছে কোপাই নদী এবং রয়েছে একটি মহা শ্মশান। মাদলের আওয়াজ, ঘণ্টার ধ্বনি সব মিলিয়ে বেশ সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এই কঙ্কালীতলার মন্দিরে। এই মন্দিরে মায়ের এই ছবিটি পূজিত হয়। আর এখানে খুব সুন্দরভাবে প্রত্যেকের নাম গোত্র বলে পুজো দেওয়া হচ্ছে। এই মন্দিরের প্রধান আকর্ষণ হলো মন্দিরের পাশে পাড় বাঁধানো একটি ছোট পুকুর, যা সতী কুণ্ড নামে পরিচিত। পুরাণ মতে সতীর অস্থি এখানে এসে পড়ার ফলে এই কুণ্ডের সৃষ্টি হয়। বলা হয় এই কুণ্ডের ঈশান কোণে দেবীর কাঁকাল নিমজ্জিত অবস্থায় রয়েছে, তাই এই কুণ্ডকে পবিত্র কুণ্ড মনে করা হয়। আমাদের বেশ ভালোভাবে কিন্তু সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেল। খুব ভালোভাবে মায়ের পুজো দিলাম আমরা। সকাল সকাল এসেছিলাম বলে মানে একটু ফাঁকা ছিল। এরপর যত বেলা বাড়ে তত কিন্তু ভিড়টা বেড়ে যায়। বেশ ভালো পুজো দিলাম, খুব ভালো লাগলো সকালবেলা এই জায়গাটা এসে। অবশ্যই কিন্তু আসবেন এই কঙ্কালীতলা মায়ের মন্দিরে। এই জন্য প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছি। হোটেলে ফিরে গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করলাম। কঙ্কালীতলার মন্দিরে খুব ভালো মতো পুজো দিয়ে আমরা আবার হোমস্টেতে গেলাম, ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে লাগেজ নিয়ে চেক আউট করে আমরা বেরিয়ে গেছি সাইট সিন করার জন্য। প্রথমে আমরা যাচ্ছি সৃজনী শিল্পগ্রাম। যেহেতু দুপুরে আমাদের ট্রেন আছে, তাই চেষ্টা করব তাড়াতাড়ি করে যে কয়েকটা স্পট দেখে নেওয়া যায়। তো সৃজনী শিল্পগ্রামটা একটু সময় লাগে, তো তাও দেখা যাক কতক্ষণ আমরা দেখতে পারি ওটা।
আমরা এসে পৌঁছেছি সৃজনী শিল্পগ্রামে। এখানে সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত টিকিট দেওয়া হয়, আর আপনি সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত এখানে ঘুরতে পারবেন। মানে 4:30তে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাবে, তার আগে এসে আপনাকে কিন্তু টিকিট কাটতে হবে এই সৃজনী শিল্পগ্রামে ঘোরার জন্য। এই হলো মেন এন্ট্রান্স। এখান দিয়ে ঢুকে বাঁ হাতে পাবেন টিকিট কাউন্টার। এখানে বাইরের কোনো খাবার কিন্তু অ্যালাউ নেই। এখানে টিকিটের মূল্য 30 টাকা, বাচ্চাদের টিকিট 10 টাকা। আর এছাড়াও ক্যামেরা যদি সঙ্গে থাকে তাহলে তার সব কিছু চার্ট বোর্ডে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে একটু দেখে নিতে পারেন। আমরা 30 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। এই সৃজনী শিল্পগ্রাম সত্যি শিল্পের একটা গ্রাম। প্রত্যেকটা ছত্রে ছত্রে রয়েছে শিল্পের ছোঁয়া। পুরো জায়গাটা ভালো মতো যদি ঘুরে দেখতে চান তাহলে হাতে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা সময় রাখবেন। প্রত্যেকটা ছোট ছোট জিনিসের মধ্যেও কিন্তু অসাধারণ শিল্প নৈপুণ্য লুকিয়ে আছে এই সৃজনী শিল্পগ্রামে। আজকের ভিডিওতে আমি একদম ছোট্ট করে সৃজনী শিল্পগ্রামটা দেখাচ্ছি। পরবর্তী পর্বে বেশ ভালোভাবে ডিটেলসে কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো এই সৃজনী শিল্পগ্রামে আপনারা কি কি দেখতে পারেন। জায়গাটা সত্যি অসাধারণ সুন্দর। আমরা আছি সৃজনী শিল্পগ্রামে। সত্যি এটা শিল্পগ্রামই বলা যায়। মানে এখানে প্রত্যেকটা জিনিসে রয়েছে শিল্পের ছোঁয়া। মানে শিল্পীদের হাতে তৈরি জিনিসগুলো ভীষণ ভীষণ প্রাণবন্ত, ভীষণ ভালো লাগছে দূরে দেখতে। মানে আমরা অনেক সময় দুর্গাপুজোর কিছু কিছু মণ্ডপ দেখি কলকাতায়, যেখানে এই ধরনের হস্তশিল্পের জিনিসগুলো তৈরি করা হয়, সেইগুলো এখানে মানে চতুর্দিকে সাজানো। শুরু থেকে দেখলেন আমরা দেখাতে দেখাতে ঢুকলাম। আর আমরা যারা ছবি বা ভিডিও তুলতে ভালোবাসি তারা তো ছবি তুলতে তুলতে আর ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে যাব। ভীষণ সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। শান্তিনিকেতন ট্যুরে অবশ্যই কিন্তু এই সৃজনী শিল্পগ্রামকে রাখবেন। দেখতে বেশ মাটির বাড়ি। সৃজনী শিল্পগ্রাম দেখে আমরা চলে এলাম সুরুল রাজবাড়িতে। বীরভূমের সরকার বাড়ি বা জমিদার বাড়ি যা পরিচিত সুরুল রাজবাড়ি নামে। 10 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়। আগেকার দিনের রাজবাড়ি যেরকম হতো এই রাজবাড়িও কিন্তু ঠিক সেই রকমই। আর এখানকার প্রধান আকর্ষণ হলো এখানে কিন্তু আজও দুর্গাপুজো হয়। রাজবাড়ির ঠিক মাঝখানে রয়েছে একটা নাট মন্দির, আর এই নাট মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে ঠাকুর দালান, যেখানে এখনো কিন্তু মা দুর্গার কাঠামো রয়ে গেছে। এই হলো মা দুর্গার কাঠামো। এখানে কিন্তু প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় বেশ ধুমধাম করে পুজো হয়। কলকাতার বনেদি বাড়ির পুজোগুলোর মধ্যে কিন্তু এই সুরুল রাজবাড়ির পুজোও অন্যতম। এই বাড়িতে এখনো রাজবংশের উত্তরসূরিরা থাকেন। চতুষ্কোণ আকৃতির এই রাজবাড়িতে অনেক বাংলা সিনেমার শুটিং হয়েছে, যার মধ্যে অন্যতম হলো গয়নার বাক্স। কতদিনের পুরনো রাজবাড়িটা? 300 300 বছরের। বছরের। আচ্ছা, রাজবাড়ি নয়, এটা জমিদার বাড়ি। জমিদার বাড়ি। আচ্ছা, ওই যে ভেতরে যে দেখলাম মানে কাঠামোটা রাখা আছে, পুজো হয় প্রত্যেক বছর? প্রত্যেক বছর পুজো। আচ্ছা, আর এটা
উপরে যে কলিডোরগুলো আছে ওগুলো আপনার 300 বছর আগে যে মহিলারা থাকতো সেই মহিলারা ওখান থেকে পুজো দিত। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মহিলারা দেখতেন। আচ্ছা, এখন কি রাজবাড়ি মানে জমিদার বাড়িতে কেউ থাকে? হ্যাঁ, বংশধর আছে। আচ্ছা, ভেতর দিকে যেখানটা এলাও নেই এলাও নেই ওদিকটাতে হয় না পুজো, মানে দুর্গাপুজোর সময় কি লোকজনের ভিড় হয় এখানে? প্রচুর ভিড় হয়। আচ্ছা, লাগে না। আচ্ছা, আর খাওয়া দাওয়া হয় না? না, খাওয়া দাওয়া। আচ্ছা, শুধু মানে পুজো দেখা ওটা? আগেকার দিনে আমার অন্নভোগ হতো না, এখন পর্যন্ত অন্নভোগটা হয়। আচ্ছা, অন্নভোগটা হয় না সকাল 7 থেকে 6টা। আচ্ছা, মানে সকাল সকালই খুলে যায়। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো জায়গাটা। ভাই, তোমার নাম কি? রঞ্জন গড়াই। আচ্ছা, থ্যাংক ইউ। রাজবাড়ির পাশেই ঠিক কিছুটা দক্ষিণেশ্বর মন্দিরের আদলে একটা মন্দির দেখতে পেলাম, তবে এখানে কিন্তু সাধারণের প্রবেশ নিষেধ। বাইরে থেকেই মন্দির দেখে আমরা এবার সোজা চলে এলাম বোলপুর স্টেশনে, কারণ আমাদের ট্রেন ধরার আছে 1:10-এ শান্তিনিকেতন এক্সপ্রেস। বোলপুর স্টেশন থেকে আমাদের ট্রেন 1:10-এর শান্তিনিকেতন এক্সপ্রেস। তো বোলপুর স্টেশনে আমরা চলে এসেছি। যদি আপনারা মেলার সময় এখানে আসেন তাহলে কিন্তু চেষ্টা করবেন যে সময় আপনাদের ট্রেন তার অন্তত আধ ঘন্টা আগে এখানে চলে আসার, কারণ রাস্তায় টোটো অটোর প্রচুর জ্যাম থাকে, সেজন্য একটু তাড়াতাড়ি চলে এলে আপনাদের ট্রেন মিস হওয়ার কোনো চান্স থাকবে না কিন্তু। আর যদি শুধুমাত্র আপনারা মেলা দেখতে আসতে চান তাহলে কিন্তু এরকম অনেক ট্রেন আছে যে ট্রেনগুলো আপনারা সকালবেলা ধরে আসতে পারেন, এসে মেলা সারাদিন ঘুরে আবার সন্ধ্যের ট্রেন ধরে ফিরে যেতে পারেন। তো সেই ট্রেনের নাম আর নাম্বারগুলো আমি কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। শান্তিনিকেতন ট্যুর আপনারা 1 রাত 2 দিন অথবা 2 রাত 3 দিনে করতে পারেন। আমরা 1 রাত 2 দিনই করেছিলাম। এক্ষেত্রে প্রথম দিন যদি তাড়াতাড়ি আপনারা পৌঁছে যান তাহলে হোটেলে লাগেজ রেখে একটা টোটো ভাড়া করে আপনারা কিন্তু অনেকগুলো সাইট সিন প্রথম দিনেই করে নিতে পারেন। আর এখানে সাইট সিনের জন্য মোটামুটি 750-800 টাকা থেকে ভাড়া শুরু হয়। আমরা যেহেতু পৌষ মেলার সময় গিয়েছিলাম তাই আমাদের টোটো ভাড়াটা একটু বেশি লেগেছিল। পৌষ মেলা ছাড়া অন্য সময় গেলে কিন্তু এতটা বেশি ভাড়া লাগে না। যে স্পটগুলো আমি দেখালাম এছাড়াও আপনারা ঘুরে দেখতে পারেন কোপাই নদী, ছাতিমতলা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কলা ভবন, আমার কুটির, এছাড়াও আরও অনেক জায়গা আছে শান্তিনিকেতনে ঘুরে দেখার মতো। আজকের পর্বে আপনাদের শান্তিনিকেতনের একটা ওভারঅল ট্যুর গাইড দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী পর্বে সোনাঝুরি হাট আর সৃজনী শিল্পগ্রাম নিয়ে ডিটেলসে একটা ভিডিও নিয়ে আসব। আশা করি পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে।